কয়েকদিনের ব্যবধানে ফের গ্যাস সংকট, লোডশেডিংয়ে ভোগান্তি। রাত ৮টার পর বন্ধ থাকবে দোকান, শপিং মল। পাচারের অর্থ ফেরাতে এপিজির সাথে ঢাকার চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি বাড়াতে মনোযোগী সরকার। সুষম উন্নয়নে থাকবে না আঞ্চলিক বৈষম্য, এসডিজি বাস্তবায়নে কার্যকর ভূমিকার তাগিদ। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। কয়েকদিনের ব্যবধানে ফের তীব্র গ্যাস সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ হচ্ছে গাড়ি সারি। 25 কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ কমে গেছে। মানুষের ভোগান্তিতে দুঃখ প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী। তবে কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানাতে পারেননি তিনি। হন্যে হয়ে এক ফিলিং স্টেশন থেকে আরেকটিতে ছুটে চলা, তাতে ফুরিয়েছে অবশিষ্ট জ্বালানিটুকুও। বাধ্য হয়ে ঠেলে গাড়ি নিতে হচ্ছে রেন্টেকার চালক হুমায়ুন কবিরকে। তেল দিয়ে গাড়ি চালাই তো আর আমার পোষাইবে না, কারণ আমার এটা তো আর প্রাইভেট, আমি বড় লোক না। আমি হয়েছি যে রেন্টে চালাই, ওভারে চালাই। আমার ভাড়া মারতে হইলে তো গ্যাসে মারতে হয়, কারণ ওভারে তো আর আপনি গ্যাস ছাড়া তেলে চালাইয়ে মারা যায় না। গ্যাস সংকটে তার মতো দুর্ভোগ পোহাতে হচ্ছে আরও অনেককে। পাম্প ম্যানেজার বলছেন, গ্যাসের চাপ কম থাকায় কমছে বিক্রিও, পড়তে হচ্ছে আর্থিক ক্ষতির মুখে। তেল দিয়ে পোষায় না, এই জন্য গ্যাসে এসে দিয়ে আরেক সমস্যা। 4 ঘন্টা উপরে হয়েছে, লাইন দিয়ে ওদিক দিয়ে ঘুরে শিখ দিয়ে আসে, ওদিক দিয়ে বাধ্য হয়ে আমরা এখন পেট্রোলে চালাইতেছি, অকটেনে চালাইতেছি। এইভাবে যেখানে আমাদের সেল 6-7 লাখ 8 লাখ হয়, সেখানে আমাদের 2-2.5 লাখের আমাদের ইয়ে হয়। এখানেই তো বোঝা যাচ্ছে যে আমাদের যে সেলে বা ইয়েতে হ্যাম্পার হচ্ছে। তারপর আমার কর্মচারীগুলো বসে বসে ঘুরতেছে, কোনো কাজ নেই। গ্যাস ও বিদ্যুৎ ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, সংকট সমাধানে আপ্রাণ চেষ্টা চলছে। বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান টার্মিনালে খালাস করা যাচ্ছে না গ্যাসের কার্গো। আর এক্সিলারেট এনার্জি টার্মিনাল চলছে আংশিক সক্ষমতায়। পুরো সক্ষমতায় চলতে প্রায় 72 ঘন্টা টার্মিনালটি বন্ধ রাখতে হবে, যা চ্যালেঞ্জের। বঙ্গোপসাগরের কিন্তু রাফ থাকবার কারণে সামিট টার্মিনালে সে কার্গোটা কিন্তু রিলিজ হতে পারছে না। এবং এক্সিলারেট টার্মিনাল আপনারা জানেন পার্শিয়াল ক্যাপাসিটিতে রান করছে। এটা ফুল ক্যাপাসিটিতে যদি রান করতে হয় তাহলে আবার প্রায় 72 ঘন্টার জন্য এক্সিলারেট টার্মিনালকে বন্ধ করা লাগবে। কোন সময় এই কাজটা করলে সবচেয়ে কম জনদুর্ভোগ হতে পারে সেই ব্যাপারটা একটা সিদ্ধান্ত নেবার প্রশ্ন। বিদ্যুৎ খাতেও গ্যাস সংকটের প্রভাব পড়েছে জানিয়ে আশার বাণীও শোনালেন প্রতিমন্ত্রী। আমরা একটা কৌশল নিয়েছি, আমরা সেই কৌশলটা গতকাল সন্ধ্যা থেকে নিয়েছি। আমরা আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলে উন্নতি হবে ইনশাআল্লাহ। তার অভিযোগ, গ্যাস বিদ্যুতের চাহিদা মেটাতে স্বল্পমেয়াদী সমাধানের পথে হেঁটেছে বিগত সরকারগুলো, সেজন্যই পড়তে হয়েছে এমন পরিস্থিতিতে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। গ্যাস সংকট মোকাবেলায় দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। 2031 সালের মধ্যে আরও 150টি কূপ খনন ও মেরামতের পরিকল্পনা রয়েছে বাপেক্সের। দিলাওয়ার দোলানের রিপোর্ট। দেশে গ্যাসের মোট চাহিদার সিংহভাগই আমদানি নির্ভর, যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা সহ নানা কারণে কমছে যোগান। সংকট উত্তরণে দেশীয় উৎসে মনোযোগী সরকার উদ্যোগ নিচ্ছে নোয়াখালীর বেগমগঞ্জে 2টি এবং সুনেত্রায় নতুন কূপ খননের। সফল হলে জাতীয় গ্রিডে দিনে যোগ হবে প্রায় 35 মিলিয়ন ঘনফুট গ্যাস। 2028 সালের জুন নাগাদ প্রকল্পটি বাস্তবায়ন করবে বাপেক্স ও পেট্রোবাংলা। খরচ হবে 729 কোটি 22 লাখ টাকা, যেখানে সরকারি অর্থায়ন 583 কোটি 37 লাখ এবং বাপেক্সের নিজস্ব তহবিল 145 কোটি 85 লাখ টাকা। ধারণা করা হচ্ছে কূপ 3টিতে মজুদ আছে 711 বিসিএফ গ্যাস, যার সম্ভাব্য বাজার মূল্য 1,20,851 কোটি টাকা। প্রকল্পের আওতায় অধিগ্রহণ হবে 10.61 একর জমি। লাগবে দেশি বিদেশি ড্রিলিং সরঞ্জাম। 3,400 মিটার গভীরতায় বেগমগঞ্জ 6 এবং 5,300 মিটার গভীরতায় খনন করা হবে সুনেত্রা 2 কূপ। বেগমগঞ্জ এবং সুনেত্রার যে 35 MMCF আসলে কিছুটা স্বস্তি। 711 BCF এর মজুদের কথা পূর্বাভাসে বলা আছে, নিশ্চিতভাবে এখন বলা যাচ্ছে না, কারণ এটা 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হলো ড্রিলিংটা কতখানি ডিপ এরিয়া ধরে হচ্ছে, ফ্লো টেস্ট একটা বিষয় বলে, এটা সার্টিফিকেশন। 3টা জায়গায় যদি আমরা দরকার হয় তখন আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি
711ই আমরা ব্যবহার করতে পারবো। দেশে এখন গ্যাস ক্ষেত্র আছে 29টি, এর 20টির উৎপাদন সক্ষমতা কমে দাঁড়িয়েছে 58 TCF-এ। ইমার্জেন্সি পরিকল্পনার আওতায় এই অবস্থাটা মোকাবেলা করতে হবে। বেসরকারি খাত অর্থাৎ ব্যক্তি খাত, প্রাইভেট সেক্টরকে রেগুলেট করার মতো রেগুলেটরি ক্ষমতা সরকারের নেই। 2031 সালের মধ্যে 150 কূপ খনন ও মেরামতের পরিকল্পনা বাপেক্সের। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যা সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। অব্যাহত লোডশেডিংয়ে এবার রাত 8টার মধ্যে দেশের সব শপিং মল ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্ধ্যা 7টার পর করা যাবে না আলোকসজ্জাও। বুধবার এমন নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ। গত 11 জুন থেকে বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকানসমূহ রাত 9টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত ছিল। নতুন সিদ্ধান্তে দেশের বিভিন্ন জায়গায় চলমান সব ধরনের মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত 8টার মধ্যে শেষ করার কথাও বলা হয়। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান ইত্যাদি এই নির্দেশনার বাইরে থাকবে। পাচারের অর্থে এড়ানো যাচ্ছে না সন্ত্রাসী কার্যক্রমের ঝুঁকি, যা আমলে নিয়ে অর্থ পাচার রোধ ও ফেরাতে উদ্যোগী সরকার। চুক্তি করেছে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এপিজির সাথে। নেওয়া হচ্ছে আইন সংশোধন ও এনজিও কার্যক্রম পর্যবেক্ষণের উদ্যোগও। ইমদাদ হকের রিপোর্ট। নানামুখী উদ্যোগের পরও নিত্য নতুন কৌশলে বেড়েছে অর্থ পাচার। গেল 1.5 দশকে যা ছাড়িয়েছে 28 লাখ কোটি টাকা। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাচার হয়েছে বেশিরভাগ অর্থ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, অর্থ পাচারের গন্তব্য হিসেবে বাছাই করা হয়েছে 10টি দেশ। কাজ করছে বিভিন্ন সংস্থার সদস্যদের নিয়ে গঠিত 11টি দল। 142টি মামলার মধ্যে 16টির চার্জশিট, রায় মিলেছে 6টির। দেশে বিদেশে জব্দ করা হয়েছে প্রায় 77,000 কোটি টাকার সম্পদ। অর্থ পাচার রোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির প্রতিবেদন বলছে, অর্থ পাচার বৃদ্ধির সাথে এড়ানো যাচ্ছে না সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের ঝুঁকি। এ অবস্থায় আবারও সম্পৃক্ত হচ্ছে আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এপিজি, যার অংশ হিসেবে সংশ্লিষ্ট দেশগুলো থেকে মিলবে আইনি সহায়তা। সরকারের নতুন উদ্যোগের অংশ হিসেবে চলতি বছরের মধ্যেই জাতীয় কৌশলপত্র তৈরি করা হচ্ছে। চলছে ঝুঁকিপূর্ণ কোম্পানি আইন সংশোধনের চিন্তাভাবনা। পদক্ষেপ আসছে এনজিওদের কার্যক্রম পর্যবেক্ষণে। জোর দেওয়া হয় অনলাইন লেনদেন, ভার্চুয়াল গেম, বেটিং বা ক্রিপ্টোকারেন্সির কার্যক্রম নজরদারির। এছাড়া জটিল মামলা দ্রুত নিষ্পত্তিতে সিআইডির ভিন্ন স্থায়ী প্রসিকিউশন সেল গঠনের সুপারিশ জাতীয় সমন্বয় কমিটির। টাকা আদায় করার জন্য যদি আপনি কোনো সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন এবং বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকা তাকে আপনি দিয়ে দিবেন যদি সে আদায় করতে পারে, এই পদ্ধতি আগামীতে হয়তো ব্যবহার করলে আরও বেশি কার্যকর পদক্ষেপ হবে। কিন্তু সবচেয়ে বড় কথা, পুরনো টাকা ফেরত না আনতে পারি, নতুন টাকা যেন দেশ থেকে না যায়। কর ফাঁকি ও অর্থ পাচার ঠেকাতে নগদ লেনদেন কমিয়ে ক্যাশলেস অর্থনীতিতে গুরুত্ব দেয় কমিটি। এছাড়া উঠে আসে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়ানোর তাগিদও। বাণিজ্যের আড়ালে প্রায় 75% অর্থ পাচারের সাথে জড়িত ব্যবসায়ীরা। এ তালিকায় যুক্ত হয়েছেন রাজনীতিবিদ, আমলাসহ অন্যান্য পেশাজীবীরাও। যা রোধে কাঙ্ক্ষিত পদক্ষেপের আলোচনা দীর্ঘদিন ধরে শোনা গেলেও ফলাফল মিলছে না কিছুতেই। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সমন্বিত পদক্ষেপ নিচ্ছে সরকার, যেখানে থাকবে না আঞ্চলিক বৈষম্য। তবে এসব উদ্যোগ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ঠিকঠাক অর্থের যোগান, যেখানে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে চলমান জ্বালানি সংকট। সুষম উন্নয়ন ও অঞ্চলভিত্তিক বৈষম্য কমাতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে প্রায় 48,000 কোটি টাকা বরাদ্দের পরিকল্পনা নিয়েছে সরকার, যা বাস্তবায়ন হবে আগামী 3 অর্থ বছরে। বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়নে সিপিডির এই আয়োজনে উঠে আসে এমন তথ্য। সেমিনারে বক্তারা বলেন, বরাদ্দ থাকলেও জাতীয় পরিচয়পত্র না থাকায় প্রান্তিক জনগোষ্ঠীর বড় অংশ মূলধারায় আসতে পারছে না।
কখনো পাইলট। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, এসডিজির সাফল্যের অভিজ্ঞতায় সময়ের আগেই এসডিজি অর্জন সম্ভব। চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, এটি সমাধানে সরকার কাজ করছে। আমরা কিভাবে মানুষকে ডিমান্ডকে, মানুষের প্রয়োজনীয়তাকে আমরা অ্যাড্রেস করতে পারি, দ্যাটস আওয়ার টার্গেট। এবং সেই জন্য কোনো মানুষের ভাবার কারণ নাই যে ইউ আর লেফট বিহাইন্ড। যে ইডিওলজিতে মানে আপনার এসডিজি, কেউ লেফট বিহাইন্ড থাকবে না, সেই ইডিওলজিটা বাস্তবায়ন করার জন্য আমরা আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এভরিওয়ান ইজ ওয়ার্কিং। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমাদের সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন এবং সরকারের অংশীজনরা রয়েছে সবাই মিলে সেই সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বিদেশি বিনিয়োগ আসবে। আমরা আমাদের ইন্টারনাল যে ডোমেস্টিক রিসোর্স রয়েছে সেগুলো এক্সপ্লোর করার চেষ্টা করছি এবং ইনশাআল্লাহ মধ্যমেয়াদে বাস্তবসম্মত জ্বালানি সংকটের সমস্যা সমাধান হবে। সেমিনারে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, প্রান্তিক মানুষের জন্য বাজেটে সংবেদনশীলতা রয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থনৈতিক কাঠামো দুর্বল। এতে বরাদ্দ পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশের এই অভিন্ন জাতিসত্তার ভিতরেও অনেক বিচ্ছিন্ন এবং বিযুক্ত গোষ্ঠী রয়ে গেছে এবং তাদের প্রতি বিশেষ নজর না দিলে পরে আমরা তাদের মূলধারাতে নিয়ে আসার ক্ষেত্রে যদি বিশেষ পদক্ষেপ না নিই, সেটা আমার হিজড়া গোষ্ঠীই হোক বা পার্বত্য চট্টগ্রামেই হোক বা নতুন যুবক হোক বা প্রতিবন্ধী মানুষরা হোক বা বস্তিবাসীরা হোক, এইগুলি একটা বড় বিষয়। এদিকে এসডিজি অর্জনে 3 দিনের জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। এতে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী। সরকার একা এটা বাস্তবায়ন করতে পারবে না, এখানে অনেক দিক আছে এই কাজগুলো। সো আমি যেটা বলছি যে এসডিজি অলরেডি বিল্ট ইনটু বিএনপির ইলেকশন ম্যানিফেস্টো। পুরো বিএনপির যেটা ম্যানিফেস্টো ইশতেহারের মধ্যে এটাই যদি আমরা 100% বাস্তবায়ন করি, তাহলে এসডিজি পরিপূর্ণভাবে পালিত হবে। বড় অবকাঠামো নয়, মানুষের জীবনমানের উন্নয়নই এসডিজি বাস্তবায়নের মূল মাপকাঠি হতে পারে বলে মত দেন বক্তারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মুক্ত বাণিজ্য চুক্তি করতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ 12 দেশের সাথে আলোচনা চলছে, এমনটা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার। মুসলিম বিশ্বে দিন দিন বাড়ছে হালাল পণ্যের চাহিদা। আগামী 10 বছরে বৈশ্বিক ও আসিয়ান হালাল বাজার 7 থেকে 11 ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে ধারণা করেন অনেকে। বেসরকারি গবেষণা সংস্থা BIISS এর সেমিনারে উঠে এলো বৈশ্বিক হালাল অর্থনীতির অপার সম্ভাবনার কথা। বর্তমানে বিশ্বে হালাল পণ্যের বাজার প্রায় 3 ট্রিলিয়ন ডলারের হলেও সেখানে বাংলাদেশের অংশ 1 বিলিয়ন ডলারেরও কম। বক্তারা জানান, সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক নীতি কাঠামো, গবেষণা, প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং অর্থায়নের অভাবে পিছিয়ে রয়েছে দেশ। We have the BSTI, and in each of the countries, so we see that there is a growing establishment of the Department of Halal. Ensure traceability, hygienic and integrity. Consumer confidence, international trade, food safety and traceability and regional compliance. স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পর বৈশ্বিক বাজারে যাতে কোনো বাণিজ্য বাধা তৈরি না হয়, সেজন্য মুক্ত বাণিজ্য চুক্তি ও অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদার করার কথা জানান বাণিজ্যমন্ত্রী। আমরা ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সাথেও আগামী দিনে এফটিএতে যাব। এছাড়াও আরো 10-12টা দেশের সাথে আমাদের এফটিএ নেগোসিয়েশন চলমান। ইউরোপিয়ান ইউনিয়নের সাথেও হয়তো মাসখানেক পরে আমাদের আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। তো উদ্দেশ্য একটাই, আমরা বিনিয়োগের কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করব। বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশন আলাদা হালাল সনদ দেওয়ায় সমন্বয়হীনতা ও জটিলতার কথাও তুলে ধরেন বক্তারা। এছাড়া সনদের অতিরিক্ত ফি নিয়েও রয়েছে অভিযোগ। জটিলতা নিরসনে একটি একক ও স্বাধীন হালাল সার্টিফিকেশন কমিশন গঠনের জোর দাবি উঠে আসে অনুষ্ঠানে। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।